আমরা সবাই কম বেশি পত্রিকা পড়ি। কেউ হয়তো অনলাইনে পড়ি অথবা কেউ হার্ড কপিতে পড়ি। কিন্তু যারা আমরা পত্রিকা পড়ি না তারাও কিন্তু আমরা কিন্তু দেশ নিয়ে চিন্তা করি। তো আজকে আমরা ডিজিটাল একাডেমিতে একটা নতুন পর্ব চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা প্রত্যেক দিন পত্রিকা থেকে আমাদের দেশের বা বাইরের কোনো ঘটনা যেটা খুব আলোচিত, যেটা সম্পর্কে আমাদের জানা উচিত, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা নিউজ আমি দেখেছি, যেটা হচ্ছে অর্থনৈতিক সংকট গভীর, শিগগিরই এর সমাধান নেই। নোয়াব এবং সম্পাদক পরিষদের আলোচনায় এই বিষয়টা উঠে আসে। তারা মূলত চলমান অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করে এবং দেশের যে বিশিষ্ট যেই অর্থনীতিবিদরা আছে তারা কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করেছে। তো তাদের একটা আলোচনায় সামগ্রিকভাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর হওয়া সত্ত্বেও সরকার কিন্তু সেটা সংস্কারের পথে হাঁটছে না, এবং এতে করে যে আমাদের যে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সেটা কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ছে। তো বাংলাদেশের যে শীর্ষ স্থানীয় যে অর্থনীতিবিদরা ছিল তার মধ্যে যেখানে ছিল অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি মূলত আলোচনা করার প্রথমেই যে বিষয়টা উঠিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক চর্চা সেটা কিন্তু আমাদের এই অর্থনৈতিক সংকটের কারণে বাধাগ্রস্ত হবে, সেটা তিনি বলেছেন। এবং সামনের যে 24-25 অর্থ বছরে যে বাজেটটা আসছে সেই বাজেটে যে আমাদের যে ভুলভ্রান্তিগুলো বা বাজেটে যে আমাদের যে সমস্যাগুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তো তিনি যে বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসছেন সেটা গুরুত্ব দিচ্ছে হচ্ছে যে ব্যাংক খাত নিয়ন্ত্রণহীন, তার মতে প্রশাসনে তার মতে দুর্নীতি আছে এবং অর্থনীতিতে তার যে আস্থার যে পরিবেশটা থাকার কথা সেটা নেই বলে তিনি মনে করেন। তো আসলেই আমরা যদি তার যে চিন্তাভাবনা, যদি এই বিষয়গুলো আমরা দেখি, আসলেই আমাদের যে কালো টাকার যে সাদা করার যে প্রক্রিয়াটা এবং আমাদের যে দুর্নীতিবাজদেরকে একটা সাপোর্ট দিয়ে তাদেরকে সহায়তা করা, দেখা গেল তা অনেকে যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, আর যারা বৈধ পথে ইনকাম করে তাদের কর হার হচ্ছে সর্বোচ্চ 30% এবং কালো টাকা 15% কর দিয়েই তারা কিন্তু সাদা করে সুন্দর জীবনযাপন করতে পারবে। এটা কিন্তু আমার মনে হয় যে দুর্নীতিকে আরও বাড়িয়ে দেবে এবং সেই সাথে যে দেশে দুর্নীতি আসলে সুযোগ পাবে সেই দেশে কিন্তু গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে এবং গণতন্ত্র কিন্তু ভেঙে পড়বে। এরপর যে জিনিসটা তিনি উঠায় নিয়ে আসছেন সেটা হলো যে তার মতে যদি স্মার্ট মানুষরা যদি নীতিহীন হয়, পথভ্রষ্ট হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে কিন্তু দেশের সামগ্রিক যে উন্নয়ন সেটা কিন্তু খুব বাধাগ্রস্ত হয়। এবং সেই সাথে তিনি আরও মনে করেন যে ক্ষমতাকেন্দ্রিক যে রাজনীতির যে চর্চাটা বাংলাদেশে চলছে সেই চর্চা আসলে বন্ধ না করলে আমাদের অর্থনীতি কোনোভাবেই তার যে সাফল্যের যে মুখ দেখবে সেটা দেখবে না। এরপর আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে বাজেট এক ধরনের অলিগার্কিক গোষ্ঠীর কথা শুনে তৈরি করা হয়েছে। এখানে একটা কথা আপনাদেরকে বলি, অলিগার্কিক গোষ্ঠী কারা? যে অলিগার্কিক গোষ্ঠী হচ্ছে কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী, যারা অল্প কিছু সংখ্যক কোম্পানি বা অল্প কিছু সংখ্যক মানুষকে সুবিধা দেওয়ার স্বার্থে যে বাজেটটা তৈরি করা হয় সেই বাজেটটাকে অলিগার্কিক গোষ্ঠীর সুবিধার বাজেট বলা হয়েছে। তো তিনি একটা জিনিস বলছেন যে এই লুটেরা শ্রেণীর চিন্তা করে সরকার কিন্তু অর্থনীতিতে তেমন কোনো সংস্কার নিয়ে আসে নাই। যেখানে আমাদের যে ব্যাংক খাত খুবই ভঙ্গুর অবস্থায় আছে সেই ব্যাংক খাতের কিন্তু কোনো ধরনের সংস্কার বাজেটে দেখা যাচ্ছে না। এছাড়া
তিনি আরেকটা জিনিস বলেছেন যে আইএমএফের পরামর্শ অনুযায়ী কাটছাট করে অর্থমন্ত্রী এই বাজেট পেশ করতে যাচ্ছেন। তো সেদিকেও আসলে আমাদের একটা শঙ্কার বিষয়। আমাদের বাজেট আসলে বাস্তবমুখী না হলে আমরা কিন্তু মানে অচিরেই কিন্তু আমরা এক ধরনের সংকটে পড়ে যাব, যেটা আসলে একটা দীর্ঘমেয়াদী রূপ ধারণ করবে এবং আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং আমাদের যে মধ্যম আয়ের দেশে যাওয়ার কথা সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এরপর খেলাপি ঋণের মডেল, এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাহেব উনি কিন্তু সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ স্যার উনি কিন্তু বলেছেন যে বাজেট ঘাটতি মেটাতে সরকার কিন্তু ব্যাংক ঋণ নিচ্ছে, কিন্তু ব্যাংক ঋণ নেওয়ার কারণে দেখা যায় যে মূল্যস্ফীতি কমার যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে কিন্তু সেটা কিন্তু কমবে না, সেটা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যারা ব্যাংক ঋণ নেয়, ব্যাংক ঋণ নিয়ে যারা খেলাপি হয় তাদের এবং সরকারের যে ব্যাংক ঋণ নেয়ার যে প্রবণতা, বিশেষ করে প্রাইভেট খাত থেকে যে ঋণ নিতে পারে না প্রাইভেট খাতগুলো, সেখানে কিন্তু সরকার পুরো ঋণ নিয়ে নিচ্ছে, এতে করে প্রাইভেট খাতের ঋণ পাচ্ছে না, তারা কিন্তু কর্মসংস্থান করতে পারছে না এবং অর্থের যে একটা বৃদ্ধি বা অর্থের যে একটা এক্সপ্লোরেশন সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। এরপর এই সাবেক গভর্নর স্যার বলেছেন যে প্রস্তাবিত বাজেটে যে এডিপির বিষয়টা বলেছেন তিনি, সেখানে তিনি বলেছেন যে বর্তমানে এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যেটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট। বর্তমান যে সময় আমাদের চলতেছে এই সময়ে আসলে এত বড় ধরনের একটা এডিপি নির্ধারণ করা মোটেও ঠিক হয়নি বলে তিনি মনে করেন। তো তার মতে 1 থেকে 1.5 লাখ কোটি টাকার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বা যেটা আমরা নির্ধারণ করি সেটা নির্ধারণ করলে ভালো হতো। এবং তিনি আসলে মূলত ব্যাংক ঋণ, ব্যাংক খাত এবং ব্যাংক খাতের যে সুশাসনের যে চরম ঘাটতিটা আছে সেই বিষয়গুলো নিয়েই তিনি আলোচনা করেন। তো এরপর আর একটা বিষয় আমাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর স্যার তুলে ধরেছেন। তো তিনি কিন্তু ব্যয় সাশ্রয়ের বিষয়ে কথা বলেছেন। ব্যয় সাশ্রয়ের বিষয়ে তিনি যে বিষয়টা বলেছেন যে আমাদের কিছু কিছু মন্ত্রণালয় আছে যে মন্ত্রণালয়গুলোকে আসলে আমাদের তেমনটা দরকার হয় না, সেগুলোকে যদি আমরা একীভূত করে ফেলি বা সেই মন্ত্রণালয়গুলোকে যদি আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক ব্যয় কমে যায়। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আমেরিকার মতো একটা দেশে মন্ত্রণালয় হচ্ছে মোট 11টা, কিন্তু আমাদের দেশে বা আমাদের মতো একটা ছোট্ট দেশে মন্ত্রণালয় হচ্ছে 50 থেকে 60টা হয়ে গেছে। তো এই বিষয়টা তার একটা আলোচনায় উঠে আসে বা তার যে সংস্কার আলোচনা হয় এই বাজেট এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে, সেখানে তিনি বলেন। এরপর তিনি যে সমস্যাটা কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে বাজেট হয়েছে সংকোচনমুখী। তো বাজেট সংকোচনমুখী হলে যে মুদ্রানীতি যদি কার্যকর হয়, বাজেট সংকোচন হলে যে মুদ্রানীতিটা কার্যকর হয় তাহলে কিন্তু মূল্যস্ফীতি যে কমার যে বিষয়টা সেটা কিন্তু কমে। কিন্তু তিনি আবার যে সাইড বাই সাইড যেটা বলছে যে আমাদের যে বাজার ভিত্তিক যে সুদের হারটা করা হয়েছে সেটা কিন্তু যদি এখন না করে সেটা যদি আরও কয়েক বছর আগে করা হতো তাহলে কিন্তু মূল্যস্ফীতির যে মানটা এখন বা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আমাদের অনেক কম থাকতো বলে তিনি মনে করেন। এছাড়া তিনি প্রস্তাবিত বাজেটে আরও কিছু অসঙ্গতির কথা বলেছেন। তিনি বলেছেন যে ব্যাংক খাতে বিনিয়োগ বাড়ার কথা বলা হয়েছে, কিন্তু দুর্বল ব্যাংক খাতে যে আমানতের প্রবৃদ্ধি, সেখানে আমানতের প্রবৃদ্ধি তিনি দেখিয়েছেন 1,70,000 কোটি টাকা বা এর বেশি হবে না। তো তিনি বলেছেন যে যেখানে ব্যাংক খাতে যে আমানতের পরিমাণই 1,70,000 কোটি টাকা, সেখানে সরকারি যদি 1,37,500 কোটি টাকা ঋণ নেয় ব্যাংক থেকে, তাহলে যে বেসরকারি খাতের জন্য আর কি থাকে সেই বিষয়টা তিনি আসলে বলেছেন।
এরপর রাজস্ব খাতের ব্যর্থতার জন্য যে সরকারের যে ঋণের বোঝা বেড়েছে সেই বিষয়টাও কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে মানে কর দেওয়ার পরিমাণ আসলে খুবই কম, যেখানে আমাদের কর দেওয়ার অনুপাত যে কর বাংলাদেশের জিডিপির মাত্র 7.5%। তো একটা দেশের কর হার যদি এত কম হয় তো সেই দেশের অর্থনীতি কিন্তু এমনিতেই ভঙ্গুর থাকে। আমরা শুধু যারা স্বল্প আয়ের মানুষ বা যারা দেখা যায় যে ছোট চাকরি করে তাদেরকেই শুধু বাজেটের আওতায় নিয়ে এসে তাদের কাছ থেকেই বাজেট মানে কর আদায় করায়, কিন্তু আমাদের যে কর ঘাটতি সেটা কিন্তু দূর হয় না। আমাদেরকে দেখতে হবে বড় বড় ব্যবসায়ীরা যারা টাকা পাচার করে, যারা বড় ধরনের দেখা গেল যে ব্যবসা করছে অথবা বাইরের দেশগুলোতে আমাদের ইনভেস্ট করছে, তাদের কাছ থেকে আমাদের কর আদায় করতে হবে। তাদের কাছ থেকে আমাদের বেশি পরিমাণে নজরদারির মাধ্যমে তাদের কাছ থেকে আমাদের কর নিলে আমরা উচ্চ মধ্যম আয়ের একটা দেশে যেতে পারবো বলে তিনি মনে করেন। এরপর খেলাপি ঋণের যে হিসাব নিয়ে প্রশ্ন করা হলে সাবেক অর্থ সচিব স্যার জেনারেল মোহাম্মদ মুসলিম উদ্দিন উনি অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান খেলাপি ঋণ সেটার একটা পরিমাণ তিনি বলেছেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের হিসাব তুলে ধরে তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,82,000 কোটি টাকা, কিন্তু অনেক ঋণ খেলাপি হিসাবে তালিকাভুক্ত হয় না অনেক লোক। কেন হয় না তিনি সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন। আসলে আমারও পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, যেখানে আমি যখন ব্যাংকে চাকরি করতাম তখন কিন্তু আমি দেখেছি যে অনেক সময় বড় ধরনের ঋণ খেলাপি কিন্তু দেখা যায় যে 2% ডাউন পেমেন্ট দিয়ে তাদেরকে পুনঃরিশিডিউলিং করা হয়, অর্থাৎ লোনটাকে আর খেলাপি ঋণ হিসেবে ধরা হয় না। অর্থাৎ আপনি 500 কোটি টাকার 2% যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ঋণ খেলাপি থেকে মুক্তি হলেন। এই যে কালচারটা বাংলাদেশে, এতে করে দেখা যায় যে খেলাপি ঋণের প্রকৃত হিসাবটা কিন্তু উঠে আসে না এবং বাংলাদেশের অর্থনীতি আরও কিন্তু নাজুক অবস্থায় চলে যায়। তারপর তিনি আরেকটা বিষয় উঠে নিয়ে আসছেন, যেটা হচ্ছে যে রাজনৈতিক সরকারকে সাধারণত সরকারের প্রথম বা দ্বিতীয় মেয়াদের মধ্যে কিছু বড় ধরনের সংস্কারে হাত দিতে হয়, কিন্তু সরকার তার মতে যে কোনো ধরনের এরকম বড় কোনো সংস্কার কার্যক্রম হাতে নেয়নি। তিনি একটা প্রস্তাব করেছেন যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা উচিত আমাদের, যেখানে আমাদের প্রশাসনিক যে আমূল পরিবর্তন আনা দরকার সেই বিষয়টা কিন্তু তিনি বলেছেন। এরপর ক্ষমতাসীন ও দুর্নীতিবাজদের সুবিধা দেব, অন্যদের ছিটেফোঁটাও এদিক সেদিক দিব না, এমন অনুমিত দর্শনের উপর নাকি অর্থনীতি দাঁড়িয়েছে এবং বর্তমান বাজেটকে নির্ধারণ করা হয়েছে। এই কথা উঠাই নিয়ে আসে আলোচনায়, সেটা হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তো তিনি মনে করেন যে ব্যাংক খাত খুবই ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হচ্ছে। এছাড়া তিনি মনে করেন যে আইএমএফের যে যোগ বিয়োগের মাইনাস প্লাসের নীতির মাধ্যমে এই বাজেটটা নির্ধারণ করা হয়েছে। এই বাজেটে সংস্কার করা হয়নি তেমনটা। তো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা অর্জন করা যায় না সেই বিষয়টা তিনি আলোচনা করেছেন। ব্যাংক খাতকে অর্থনীতির প্রাণকেন্দ্র বলে তিনি বলেছেন যে ব্যাংক খাত দুর্বল থেকে আরও দুর্বলতর হচ্ছে, কিন্তু ব্যাংক খাতে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমানতকারীদের যে অর্থ সেটা ফেরত দিতে অনেক সময় ব্যাংক খাত গড়িমসি করছে। তো এই বিষয়টাও তিনি বলেছেন। এরপর তিনি বাংলাদেশের যে কর্মসংস্থানের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। সেখানে বলা হয়েছে যে বেকারত্বের হার হলো 3.6% দেখানো হয়েছে। তো তিনি এই হিসাবটাকে আসলে তিনি মানতে নারাজ। তিনি একটা কথা বলেছেন যে আমরা যে 1 ঘন্টা যদি কাজ করি সপ্তাহে তাকেই আমরা কর্মজীবী হিসেবে তালিকায় দেখাই, কিন্তু আসলে আমাদের যদি বাস্তবে বেকারত্বের হার দেখা যায় তাহলে কিন্তু 10.6%-এরও বেশি বলে তিনি মনে করেন। এছাড়া যে আমাদের যে
আমাদের যে শিল্প খাত সেখানে 90% বেশি লোক কাজ করে এবং সেবা খাতে 66%-এরও বেশি লোক কাজ করে। অথচ এই দুই খাতেরই অনানুষ্ঠানিক যে বিষয়গুলো আছে সেই খাত থেকেই কিন্তু কর্মীদের যে আয়ের ব্যাপারটা, তাদের যে ইনকামের ব্যাপারটা সেটা কিন্তু খুবই কম। এছাড়া ফাহমিদা খাতুন স্যার বলেছেন যে বাংলাদেশের যে এডিপির যে বাস্তবায়ন বা যে প্রকল্পগুলো নেওয়া হয় এগুলো সময় মতো শেষ হয় না, কিন্তু অর্থের যে বরাদ্দটা সেটা কিন্তু দিনকে দিন বেড়েই চলছে বলে তিনি মনে করেন। আসলে যে আমাদের এডিপির যে বাস্তবায়ন হার সেটা কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা খুব 50-60 এর মধ্যেই থাকে। তো আমাদের এডিপির বাস্তবায়ন খুবই কম, যেটা আমাদের আসলে জবাবদিহিতার আওতায় আনা দরকার, যেটা নিয়ে আসলে আমাদের বড় ধরনের তদারকি করা দরকার। এরপর তিনি বলেছেন যে সামাজিক নিরাপত্তা খাত নিয়ে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে এ খাতে বরাদ্দ সবসময় বেশি করে দেখানো হয় যে সামাজিক নিরাপত্তা খাতে এত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। পেনশন, সঞ্চয়পত্রের সুদ এবং কৃষি ভর্তুকিতেই তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে প্রকল্পগুলো নেওয়া হয় সেই প্রকল্পগুলো শুধু এই 3-4টা খাতে থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। এরপর আমাদের যে নোয়াব যে সভাপতি, যে নিউজ পেপার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য একে আজাদ স্যার, তিনি আসলে ব্যাংক ঋণ থেকে যে বাজেট ঘাটতি মেটানো হবে তাহলে মূল্যস্ফীতির কিভাবে ঠেকানো যাবে এই বিষয়টা তিনি আসলে উঠাই নিয়ে আসছেন তার আলোচনায়। তিনি মনে করেন যে যে লোকগুলো আসলে বিদেশে টাকা পাচার করে বিপণী বিতান তৈরি করে বা কানাডায় বাড়ি করে, তিনি তাদেরকে 15% কর দিয়ে টাকা সাদা করার একটা সুযোগ দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ কালো টাকা পাচার করে যারা কালো টাকার মালিক, তাদের বিষয়ে তিনি কথা বলেছেন। তো একজন সংসদ এভাবে আসলে মানুষকে সচেতন করেছেন। তিনি আসলে বাংলাদেশের অন্যান্য যে সংসদগুলো বা সংসদ সদস্যদেরকে দেখা যায় তাদের থেকে তিনি একটু ব্যতিক্রম। তো তিনি আরেকটা বিষয় বলছেন যে সৎ যারা করদাতা, যারা স্বচ্ছভাবে কর দেয়, ছোট করদাতা, তো তাদেরকে 30% কর দেওয়ার কথা বলা হয়েছে। আর যারা কালো টাকার মালিক তারা কিন্তু 15% কর দিয়ে তাদের সাদা টাকা করতে পারবে। এ ধরনের একটা কার্যক্রমকে তিনি একটা তুগলকি কাণ্ড বলেছেন এবং এটা তিনি মনে করেন যে বর্তমান যে সংসদ সেই সংসদ এটা পাশ করবে না বলে তিনি মনে করবেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি সংসদে এটার বিরুদ্ধে কথা বলবেন বা এ বিষয়ে তিনি কথা বলবেন। তো সর্বোপরি যে বাংলাদেশের অর্থনীতির যে গভীর সংকটে বা বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে নাজুক, সেই বিষয়টা কিন্তু তাদের এই নোয়াব এবং সম্পাদক পরিষদের এই আলোচনায় উঠে আসে এবং বাংলাদেশের যে বিশিষ্ট অর্থনীতিবিদরা বা বিভিন্ন যে প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের আলোচনায় সেটা কিন্তু উঠে এসেছে। তো আমাদের অর্থনীতি যতটাই নাজুক হোক, আমরা কিন্তু বাংলাদেশিরা খুব পরিশ্রমী। আমরা যদি আমাদের ব্যাংক খাত এবং খেলাপি ঋণের পরিমাণ কমায় আনতে পারি, সেই সাথে যদি আমাদের বাজেটকে আর একটু বাস্তবমুখী এবং আমাদের যে এডিপির এবং সামাজিক নিরাপত্তা খাতগুলোর যে ব্যয় সেগুলো যদি আমরা সঠিকভাবে সেটা ব্যয় করতে পারি এবং দুর্নীতিকে যদি আমরা লাগাম টেনে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি ধীরে ধীরে কিন্তু সুস্থতার পথে যাবে এবং আমরা কিন্তু একটা সুন্দর অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হব। সেই সাথে আরেকটা বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের কিন্তু মানব সম্পদ অনেক বেশি। সেই মানব সম্পদ কিন্তু আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে যে এই মানব সম্পদকে ট্রেন করতে হবে। ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে তাদের দক্ষতা অর্জনে সাহায্য করতে হবে। এজন্য আমাদের যে দক্ষতা কমিশন বা আরও যদি কোনো কিছু দরকার হয় সেগুলোর মাধ্যমে বিশেষ করে যুব সমাজকে বা যুব শক্তিকে আমাদেরকে ট্রেন করে তাদের কেউ যদি বাইরে যেতে চায় তাদেরকে বাইরে সংস্থান করতে হবে। আর যদি কেউ দেশের মধ্যে থেকে আউটসোর্সিং বা অন্যান্য কৃষিকাজ বা শিল্প উদ্যোক্তা হতে চায়, তাদেরকে সেই সহায়তা করার মানসিকতা থাকতে হবে। সরকার
এবং বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে। তো এভাবে যদি আমরা আমাদের অর্থনীতির পুরো সংস্কার করতে পারি তাহলে কিন্তু অচিরেই বাংলাদেশ উন্নত দেশের দিকেই যাবে এবং আমরা আমাদের যে সংকট, আমাদের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংকটগুলো দেখা দিছে সেগুলো আস্তে আস্তে আমরা মুছে ফেলতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের পত্রিকা থেকে আলোচনায় আপনারা প্রতিদিন থাকবেন এবং আপনাদের যদি কোনো নির্দেশনা থাকে বা আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেইল করতে পারেন, সেই সাথে কমেন্টেও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ডিজিটাল একাডেমির সঙ্গে থাকুন। সামনে আমাদের আরও অনেক চমক নিয়ে আমরা আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।